রাজ্যের নতুন সরকার কাজ শুরু করতেই মহা বিপদে অযোগ্য শিক্ষকদের কাছ থেকে শুরু হলো বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আরো ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, দেখো, এই মুহূর্তের অন্যতম বড় খবর, তুমি জানো যেভাবে বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এবং তার জেরে অযোগ্য শিক্ষকরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের বেতন ফেরত দেওয়ার, সুদ সমেত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল মহামান্য আদালত। কিন্তু সেই নির্দেশ এখনো পর্যন্ত বলবৎ হয়নি। আগের সরকার, পূর্বতন সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও এই অযোগ্যদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া হয়নি। নতুন সরকার ক্ষমতায় আসার পর জেলা শাসকদের কাছ থেকে কড়া চিঠি গেছে, যেখানে বলা হচ্ছে যে যারা অযোগ্য তাদের বেতন ফেরত নিতে হবে। স্কুল শিক্ষা দপ্তরের এই চিঠি জেলা শাসকদের কাছে পৌঁছেছে এবং তাদেরকে বলা হয়েছে দ্রুত এই বেতন ফেরত দিতে হবে সুদ সমেত। প্রায় 7 থেকে 8 হাজার অযোগ্য শিক্ষক, তাদেরকে এই বেতন ফেরত দিতে হবে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এতদিন ধরে যে বেতন তারা উইথড্র করেছেন সেটা সুদ সমেত রিটার্ন করতে হবে। এবং অগস্ট মাসে কিন্তু আবার এই কন্টেম্পট মামলা রয়েছে, তার আগে এই প্রক্রিয়া শেষ করতে চাইছে বর্তমান সরকার। অর্থাৎ যারা চাকরি চুরি করেছিলেন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের মহাবিপদ। বেশ, সঙ্গে থাকো সুমন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের নতুন সরকার কাজ শুরু করতেই মহা বিপদে অযোগ্য শিক্ষকরা। যে কথা আমাদের প্রতিনিধি সুমনও জানাচ্ছিল আপনাদের, অযোগ্য শিক্ষকদের কাছ থেকে শুরু হলো বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, অযোগ্য শিক্ষকদের কাছ থেকে এবার বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হলো। অযোগ্য শিক্ষকদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু এতদিন সেটা আটকে ছিল, এবার তা শুরু হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত সরকার মানতে বাধ্য। সুপ্রিম কোর্ট বলেছেন এবং যুক্তি দেখে ঘেঁটে সবকিছু করেই বলেছেন যারা টেন্টেড, যারা অযোগ্য, তাদেরকে সরকারি ট্যাক্সের পয়সায় বেতন এতদিন দেওয়া হয়েছিল কেন, সেই প্রশ্নের উত্তর চাই। আর তার সঙ্গে বেতন যখন ফেরত দিতে সুপ্রিম কোর্ট বলেছেন, তো সরকারের তো কোনো সরকারেরই কিছু করার নেই। সরকার বেতন ফেরত নিচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। যদি এই বিষয়ে কারোর আপত্তি থাকে, তাকে সুপ্রিম কোর্টে যেতে হবে বা অন্য কিছু করতে হবে। সাধারণ মানুষের পক্ষ থেকে বলতে চাই যে প্রথমত দেখতে হবে যে অযোগ্য শিক্ষক নেওয়া হয়েছিল কেন, তাদের যোগ্যতা কি ছিল, আর যোগ্যরা কেন মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ঝড় নেই, জল নেই, বৃষ্টি নেই, রোদ নেই, সবসময় গড়াগড়ি গেল। মেধা চুরির যে প্রক্রিয়া গত তৃণমূলের সরকার করেছিল, সেটা এখন যারা মেধাবী, যাদের যোগ্যতা আছে, তাদের জন্য ব্যবস্থা করা দরকার। এটাই আমাদের এখনকার সরকার মনে করে, রাজ্য সরকার মনে করছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করছেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম দেবজিৎ সরকারের সঙ্গে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের নতুন সরকারের কাজ শুরু করতেই মহা বিপদে অযোগ্য শিক্ষকরা। অযোগ্য শিক্ষকদের কাছ থেকে এবার শুরু হলো বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া। অযোগ্য শিক্ষকদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তবে বিজ্ঞপ্তি জারি করলেও বেতন ফেরতের প্রক্রিয়া শুরুই করতে পারেনি তৎকালীন তৃণমূল সরকার। তবে বাংলায় পালা বদলের পরই দাগিদের থেকে বেতন ফেরতের প্রক্রিয়া শুরু করলো বিজেপি সরকার। আইজিপি ফিরদৌস শামীম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ফিরদৌস সাহেব, অযোগ্য শিক্ষকদের কাছ থেকে শুরু হলো বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া। আমার একটা প্রশ্ন আপনার থেকে, যে সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছিল, তাহলে এতদিন সেটা আটকে ছিল কিভাবে? দেখুন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কিন্তু 2025 সালে। আজকে 2026 সাল, কিন্তু এখনো পর্যন্ত বেতন ফেরতের কোনো প্রকার পদক্ষেপ হয়নি। প্রথমে 2024 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট ওই নির্দেশ ইনট্যাক্ট রাখে, কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশ এতদিন না মানার জন্য আমরা কন্টেম্পট ফাইল করি। সেই কন্টেম্পটের কমপ্লায়েন্সে প্রথমে ওরা জাস্ট একটা ওই ডিএম গুলোকে একটা করে কমিউনিকেশন করে ডিসেম্বর মাসে ফেলে রেখে দিয়েছিল। আজকে এই যখন নতুন সরকার এসছে, তারপরে দেখছি যে নোটিফিকেশন দিয়েছেন, তারা জানতে চাইছেন যে কি পদক্ষেপ হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরতের ক্ষেত্রে। দেখুন, এই টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট আপিল করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই নির্দেশ পালিত হয়নি এর আগের সরকারের দ্বারা। এই নতুন সরকার তারা এসব পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা সাধু উদ্যোগ। কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশ, সেটাকে সকলকে পালন করতে হবে। ওএমআর শিট প্রকাশ, সেটাও পালন করতে হবে। টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরতের যে নির্দেশ, সেটাও পালন করতে হবে। আশা করি তারা সেই নির্দেশ পালন করবে। তবে সর্বোপরি আমার এটা বক্তব্য থাকবে যে যারা বঞ্চিত হয়েছেন, নিশ্চিতভাবে নতুন সরকার এসে ভাববেন যে সেই বঞ্চিত হয়ে কিভাবে কম্পেনসেট করা যায়, এবং অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে
যেখানে এখনো পর্যন্ত সিবিআই বা ইডি তদন্তে নির্দেশ হয়নি, কিন্তু সেখানে অনেক দুর্নীতি হয়েছে বলে অনেকের অভিযোগ। সেই ক্ষেত্রে নতুন সরকার মনে করলে তারা চাইতেই পারেন যে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলোকে সেগুলোকে দেখে যারা যারা অযোগ্য বা অবৈধ রয়েছেন তাদেরকে বের করে দিয়ে যারা তাদের স্থলে যারা যোগ্য এবং বৈধ যারা নিয়োগ পাওয়ার উচিত ছিল তাদেরকে সেই জায়গায় নিয়োগের ক্ষেত্রে ভাবতে পারেন বা কম্পেনসেট করতে পারেন। আশা করব নতুন সরকার সেই কাজ করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। তিলজলার কারখানায় অগ্নিকাণ্ড নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। ধরে নিন এটাই শেষ ঘটনা, মন্তব্য শুভেন্দু অধিকারী। কোন রকম বেআইনি কাজ আর করতে দেওয়া হবে না, হুঙ্কার মুখ্যমন্ত্রী। লেদার কারখানায় আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই 4 সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল সকাল 11টার মধ্যে রিপোর্ট তলব, দায়ের করা হয়েছে এফআইআরও। ঘটনার পর থেকেই পলাতক কারখানার মালিক, তবে কারখানার 3 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, খবর সূত্রে। বেআইনি কারখানা এসব হবে না, চলবে না। সেক্রেটারি কমিটি করেছে, সকাল 11টায় রিপোর্ট দেবে, এফআইআর হবে এবং এটাই শেষ ধরে নিন এই ধরনের কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ অপরাধীদের লুকানোর জন্য। পরে খবরে আসি, তৃণমূলে গৃহদাহ অব্যাহত। এবার বেসুরো সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। সিপিএম এর প্রশংসা করে তৃণমূল বিধায়কদের বিদলেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। কথা বলবো প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কি এমন বললেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার? বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র, তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন যে সিপিআইএম এর একজন বিধায়ক, তবুও তারা মিছিল সংগঠিত করছে। তৃণমূলের 80 জন বিধায়ক, তাও সবাই চুপ। এবং একই সঙ্গে তিনি সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের প্রশংসা করছেন, বলছেন যে ধন্যবাদ সেলিমদা, সাহস তো দেখালেন, কাপুরুষের মতো পালিয়ে যাননি। এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করাচ্ছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অভিযোগ রাজ্যের বিরোধী দল করছে, যে শাসক দল কোথাও কোথাও তাদের উপরে চড়াও হচ্ছে, এই ধরনের অভিযোগ তারা করলেও যদিও শাসক দল বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। এহেন পরিস্থিতিতে সিপিআইএম নেতৃত্ব কোথাও কোথাও রাস্তায় নেমেছেন। এই ছবিটা দেখার পরই বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র এই ধরনের মন্তব্য করলেন যে তিনি সিপিএম এর রাজ্য সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছেন, সাহসের কথা বলছেন এবং তিনি কাপুরুষের মতো পালিয়ে যাননি। এই শব্দটি তৃণমূল কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে, বিধায়কদের বা উদ্দেশ্যে তিনি বলছেন। এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে তৃণমূল কংগ্রেসের যে গৃহযুদ্ধ বা কোথাও গিয়ে গৃহদ্বন্দ্ব যেটা শুরু হয়েছে, এটা তারই আর একটা ফল এবং সেটা একটা করে সংযোজন বাড়ছে হয়তো। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, গরু পাচার আটকাতে অ্যাকশন মোডে পুলিশ। দাঁতনে গরু বোঝাই কন্টেনার আটক, উদ্ধার প্রায় 28টি গরু। বাংলা ওড়িশা সীমান্তের সোনাকনিয়ায় নাকা চেকিং এর সময় উদ্ধার গরু ভর্তি কন্টেনার, চালক পলাতক। তোলাবাজির অভিযোগে ময়নাগুড়িতে গ্রেপ্তার তৃণমূল নেতা। গ্রেপ্তার ময়নাগুড়ির তৃণমূল নেতা তপন মজুমদার। ডিটেলস জানবো আমাদের প্রতিনিধি নীলেশ্বরের থেকে। নীলেশ্বর, দেখো তন্নিষ্ঠা, রাজ্যের পালাবদল হতেই কিন্তু বড়সড় অভিযোগ চলে আসলো ময়নাগুড়ি থেকে। যেটা অভিযোগ যে বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দুত্ববাদী সংগঠনে যোগদান করানো হবে। এই অছিলায় বিভিন্ন মানুষের থেকে হাজার হাজার টাকা তুলেছেন এই তৃণমূল নেতা। এবং এই খবর পাওয়ার পর আজকে বিশ্ব হিন্দু পরিষদের তরফে রাত্রেবেলায় যখন ময়নাগুড়ি থানায় অভিযোগ করা হয় এবং সেই অভিযোগ পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ এই তৃণমূল নেতাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে। তন্নিষ্ঠা, আপাতত এইটুকুনি খবর আছে। বেশ, ওই নেতা নজর কিন্তু রাখুন। ধন্যবাদ।